রহিম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা আমি আজকে শেষই করবো তোমাদের জন্য। এবং পরীক্ষাতে তোমরা জানো যেটা যে এই আগামী 28 তারিখে তোমাদের পরীক্ষা হবে। ওই পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে মোটামুটি আমি একটা সাজেশন তোমাদের শেষ ক্লাসে দেবো। তারপরে আজকে যে আলোচনা করবো এখান থেকে তোমরা অনেকটা প্রশ্নের আনসার পেয়ে যাবা। কিন্তু আমি এর আগে দুই একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমাদের প্রশ্নের সিস্টেমটা কিন্তু যেমন তোমাদেরকে আমি প্রথম বা এর আগে বলেছি, আবারও আজকে বলতেছি, যেহেতু আমি প্রশ্নগুলো আমরা নিজেরা করবো, তোমরা জানো কি না জানি না, এই যে তোমাদের অভ্যন্তরীণ যে পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা সারা নিজেরাই করবো। তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার বোর্ডের প্রশ্ন আসবে। এর আগে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আমরা সারা নিজেরা, প্রত্যেকটা স্যারের যে সাথে ওই স্যার ওই প্রশ্নটা করবেন। কিন্তু এই জন্য ক্লাসগুলো খুবই মনোযোগী, এবং ক্লাসগুলো যদি তুমি না দেখো তাহলে ভালো আনসার করতে পারবে না নিশ্চিত। এবং আমি বলেছি তোমাদেরকে, যেহেতু সৃজনশীল তোমাদের 70 মার্কের হচ্ছে সৃজনশীল এবং 30 হচ্ছে তোমার এমসিকিউ বৃত্তপরক যেটাকে বলা হয়। আর এই সৃজনশীল হচ্ছে তোমাকে একটা প্যারা থাকে, তোমরা 19-এ পড়েছো, কিন্তু একটা প্যারা দেওয়া থাকে। এই প্যারা থেকে তোমাকে কিভাবে আনসার করতে হবে, যেমন ক থাকবে জ্ঞানমূলক 1 মার্কের, খ থাকবে তোমাদের 2 মার্কের, গ থাকবে তোমাদের 3 মার্কের, ঘ থাকবে তোমাদের 4 মার্কের। এই মিলে হচ্ছে 10। 7-10 তোমার প্রশ্ন থাকবে 11টা, এখান থেকে আনসার করতে হবে 7টা, 7-10 70 মার্ক। কিন্তু এই যে ক খ, কখনো তুমি এই প্যারার সাথে মিল পাইবে না। কিন্তু এই জন্য তোমাকে কি করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, বই পড়তে হবে। কিন্তু তুমি যদি ভালো করতে চাও, ক খ মানে আনসার করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ক্লাসগুলো আমার দেখতে হবে এবং বই পড়তে হবে। আমিও তুমি কিন্তু ক খ কখনো আনসার করতে পারবে না, যেহেতু প্যারার সাথে কোনো মিল থাকবে না। ক খ গ গ তুমি কিছুটা এই প্যারার সাথে মিল থাকবে, এবং এই প্যারার আলোকে তোমাকে গ গ আনসার করতে হবে। যাই হোক, আমি আজকে এই পাঠটা শেষ করবো। প্রথম অধ্যায়টা দ্বিতীয় পত্রের দ্বৈত শাসন কি, একটা প্রশ্ন থাকতে পারে যে দ্বৈত শাসন কি। একবারে সংক্ষেপে যদি তুমি 1 মার্কে আনসার দাও, তাহলে দ্বৈত শাসন একটি প্রশাসনে বা একটা অঞ্চলে দুটি শাসন উপস্থিতিকে দ্বৈত শাসন বলা হয়। ওকে, যে কোনো একটা অঞ্চলে বা যে কোনো একটা প্রশাসনিক এলাকায় একই সাথে দুটি শাসন ব্যবস্থা যদি পরিচালিত হয় তাকে দ্বৈত শাসন বলা হয়। যেমন তোমাকে আমি বলি, গোয়েন্দার উপজেলা দ্বৈত শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কিভাবে। উপজেলা প্রশাসন আছে, উপজেলা পরিষদ আছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ, প্রশাসনটা নিয়ন্ত্রণ করে কে, সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা। এবং প্রশাসন কিন্তু কি হয় না, যদি প্রশাসনিক কর্মকর্তা, যেমন মনে করো যে ইউনিয়ন পরিষদের সচিব, এরপরে তোমার জেলা প্রশাসক, এরা কিন্তু কখনো কি হয় না, চাকরি থেকে তারা মানে চাকরি যায় না, কিন্তু অথবাকে বদলি করে এক জায়গাতে অন্য জায়গায় স্থানান্তর করে, কিন্তু চাকরি যায় না। অনেক সময় আমরা দেখি উপজেলা পরিষদের যে চেয়ারম্যান, উনি মাত্র 5 বছর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত বছরের জন্য, 5 বছর, 5 বছর ওরা চেঞ্জ হয়। কিন্তু যারা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ, এরা কিন্তু সম্পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণ করে থাকে। তো দ্বৈত শাসনটা কি, 1919 সালের 12 শাসন আইনের দ্বারা ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। কত সালে, 1919 সালে ব্রিটিশ ভারতে কি করা হয়, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। দ্বৈত শাসন অর্থ তারা বলছে কি, দ্বৈত শাসন বলতে তারা বোঝে যে প্রশাসনের দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। প্রশাসনের দুটা কর্তৃপক্ষের একই সাথে উপস্থিতিকে কি বলা হয়, দ্বৈত শাসন ব্যবস্থা। ঠিক আছে, এখানে দুটি শাসন কি বলছে, যেমন সংরক্ষিত এবং হস্তান্তরিত, দুইটা বিভাগ, সংরক্ষিত এবং হস্তান্তরিত। সংরক্ষিত মানে কি, সংরক্ষণ নিয়ন্ত্রণ করে, হস্তান্তর করে ভাগাভাগি করা হয়। যেমন বাংলাদেশ সরকার যে মন্ত্রী পরিষদ আছে, কিন্তু এটা মন্ত্রিসভা আছে না, প্রতি সোমবারে কিন্তু মন্ত্রিসভার বৈঠক হয়। এই যে মন্ত্রণালয় একক মন্ত্রীর জন্য একটা দায়িত্ব দেওয়া আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সারা সবকিছু নিয়ন্ত্রণ করেন না, শিক্ষামন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে, যার যার দায়িত্ব সবাই পালন করে থাকে। এটা তো ঠিক হস্তান্তর মানে সবার কাছে ভাগ করে দেওয়া আছে। এখানে যেমন বিভাগে বিভক্ত, যেমন তারা বলছে বিচার বিভাগ ভূমি রাজস্ব, পুলিশ, জেল, ভূমি উন্নয়ন, কৃষি ঋণ, ত্রাণ, সেচ, সংবাদপত্র প্রকাশনা নিয়ন্ত্রণ, বন শিল্প, বীমা শিল্প, গৃহ নির্মাণ, শ্রমিক সমাজের সমাধান, খাল খনন প্রভৃতি দায়িত্ব গভর্নর বা কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত করা হয়। এবং অপরদিকে কৃষি, জনকল্যাণমূলক, জনস্বাস্থ্য, স্থানীয় সরকার, মৎস্য, শিক্ষা, এগুলো করা হয় কি হস্তান্তরিত বিষয় হিসাবে ভাগ করে দেওয়া হয়। এই যে দুটো শাসনের উপস্থিতি কি, এটা হচ্ছে কি দ্বৈত শাসন। এবং ওটা 1919 সালে কি করা হয়, ব্রিটিশ শাসন প্রবর্তন করা হয়। দ্বৈত শাসন সরকারের স্বরূপ বা দ্বৈত শাসনের ব্যর্থতার কারণ, কেন এটা ব্যর্থ হয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। যেমন কৃত্রিম বিভাজন, কৃত্রিম বিভাজনটা কি দিকে, আমরা প্রাদেশিক সরকারের বিষয়গুলোকে কৃত্রিমভাবে গঠিত দুটি সংস্থার হাতে অর্পণ করা হলে সরকারের স্বাভাবিক কর্মপ্রবাহ বিঘ্নিত হয়। স্বাভাবিক যে কার্যটা বিঘ্ন সৃষ্টি হয়েছে, স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয় নাই।
কেননা এর ফলে মন্ত্রী পরিষদ এবং গভর্নর কার্যালয় পরিষদের একে অপরের সহায়ক এবং পরিপূরক না ভেবে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। যেমন যদি এই যে তোমার মনে করো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা ইউনো স্যার আছে, যদি তারা দুজনের সমন্বয় করে কাজ না করে, একে অন্য যদি প্রতিপক্ষ মনে করে, তাহলে কি উপজেলায় সমস্যার সৃষ্টি হবে না? প্রতিপক্ষ মনে করলে কিন্তু এটা সমস্যা বা একটা গন্ডগোল সৃষ্টি হবে। কিন্তু যদি উভয়ের সমঝোতার মাধ্যমে কাজ করে, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা ব্যর্থ হয়েছিল কি, তারা একে অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করতো, সহায়ক মনে করতো না কিন্তু। ঠিক আছে, তুমি যে মনে করো একটা ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক হিসাবে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। যখনই কিন্তু এটা নিজেকে কেউ অন্যরকম ভাবে, তখন কিন্তু এটা ফ্যামিলিতে একটা সংসারে কিন্তু কি হয়, সমস্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু। মন্ত্রিসভার দায়িত্বহীনতা, মন্ত্রিসভা এটা দায়িত্বহীন ছিল, কোন দায়িত্ব কাজ করতে, যেমন এখন মন্ত্রণালয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, সে তো সঠিকভাবে দায়িত্ব পালন না করে, কাজ না করে, তাহলে কোনো কাজ আসবে না, এটা কিন্তু কোনো কাজ হবে না। দলীয় রাজনীতির অনুপস্থিতি, দলীয় রাজনীতি যেটা এটা অনুপস্থিত ছিল, দলীয় রাজনীতি কাজ করতে হবে। সংসদীয় ঐতিহ্যের অভাব, সংসদীয় যে ব্যবস্থাগুলো এটা ঐতিহ্য আছে কিন্তু ওগুলো রক্ষা করতে পারে নাই তারা। বিষয় বর্ণনের ত্রুটি, যে বিষয়গুলো আছে প্রত্যেকে ভাগ করে দিতে পারে নাই, এজন্য কি ওই সময় দ্বৈত শাসনটা ব্যর্থ হয়েছিল। এরপরে আমরা যেহেতু আমি এই পার্টটা আজকে শেষ করবো, এখানে আছে অনেকগুলো, তোমরা এগুলা পড়বা বাসা থেকে। সম্পূর্ণ বইটা আসলে এই শর্ট সময়ে তোমাদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না। যখন আমরা পরিবেশটা ভালো হবে, আবার ক্লাস আসবে, নিয়োগকে আসবে, তোমাদের পার্টগুলো আমি আবার ক্লাস নেবো। যখন আমরা যখন এই পরিপূর্ণ ক্লাস পাবো, আমরা যখন সম্পূর্ণরূপে কোভিড-19 থেকে মুক্ত হয়ে যাবো, করোনা ভাইরাস থেকে মুক্ত হবো, তখন আমি চেষ্টা করবো আবার এই পার্টগুলো তোমাদেরকে আলোচনা করতে। জাস্ট আমি যখন সময় সুযোগে তোমাদেরকে পরীক্ষার জন্য এবং একটা হিন্ট দিচ্ছি, ওগুলো তোরা বাসা বসে ভালোভাবে পড়বে। কিন্তু আমরা এখন যাবো জিন্নাহর দ্বিজাতি জাতি তত্ত্ব। এর আগে আমি তোমাদের দ্বিজাতি জাতি তত্ত্ব মানে কি, দুইটা জাতি কি, হিন্দু এবং মুসলমান। তারা ওই সময় ভাবতো কি, ভারত উপমহাদেশে এই যেমন পাকিস্তান, বাংলাদেশ, ভারত যে অঞ্চল, এটা ভারত মানে যেটা রাজ্য ছিল ভারত উপমহাদেশে, ওখানে দুটো জাতি মনে করতো, একটা হচ্ছে মুসলমান, একটা হচ্ছে হিন্দু। দ্বিজাতি তত্ত্ব মানে কি, যে জিন্না মনে করতেন যে ইসলাম এবং হিন্দুবাদ আলাদা দুইটা লোক। কিন্তু হিন্দুদের তারা একটা আলাদা উপাসনা সবকিছু আছে, মুসলমানদের জন্য আলাদা। এই জন্য তাদেরকে কি ভূখণ্ড যেটা আছে ভারত উপমহাদেশে, যে একটা বিশাল ভূখণ্ড, এটা ভাগ করে দেওয়া হোক। হিন্দুদের জন্য একটা আবাসস্থল দেওয়া হোক, মুসলমানদের জন্য একটা আবাসস্থল দেওয়া হোক। হিন্দুরা তারা রাজ্যে থাকবে, মুসলমানরা তাদের রাজ্যে থাকবে। তো ওনার দৃষ্টিতে কি হলো, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কি করা হোক, এই ভারত উপমহাদেশটা বিভক্ত করা হোক। কার মতে? মোহাম্মদ আলী জিন্নাহর মতে। তিনি মনে করতেন ভারতে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, ভারতের মুসলমানরা একটি পৃথক জাতি, তাই তাদের প্রয়োজনে একটি পৃথক আবাসন করা হোক। 1940 সালে জানুয়ারি মাসে মিস্টার জিন্না মন্তব্য করেন যে ভারতে দুটি জাতি রয়েছে এবং মাতৃভূমি শাসন ব্যবস্থা উভয় জাতির অংশগ্রহণ করতে হবে। যেহেতু দুটো জাতি, মাতৃভূমি, এটা মাতৃভূমি কি, মায়ের, আমরা যেটা বাংলাদেশকে আমরা মায়ের মতো মাতৃভূমি হিসেবে গণ্য করি। তো এই মাতৃভূমি উভয় কি, তারা নিজস্ব মানে তারা দেশটা তারা পরিচালনা করবে। হিন্দুরা হিন্দুদের দেশ পরিচালনা করবে, মুসলমানরা মুসলমানদের দেশটা পরিচালনা করবে। এখানে আছে লাহোর প্রস্তাব। 1940 সালে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব কি আমরা দেখি, 1940 সালে 23শে মার্চ লাহোরটা কোন দেশে? পাকিস্তানে। কিন্তু এটা অধিবেশনে কি করে শেরে বাংলা এক পদুর হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাবের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি আমরা বৈশিষ্ট্য দেখি। নিখিল ভারত মুসলিম লীগের দৃঢ়তার মানে নিখিল ভারত মুসলিম লীগ কত সালে গঠিত হয়েছিল? 1906 সালে। এটা আমি বলছি। এই মুসলিম লীগের যে দাবিগুলো, এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সমস্ত সাংবিধানিক পরিকল্পনা মোতাবেক কি করতে হবে, ভারত উপমহাদেশ পরিচালনা করতে হবে। কিন্তু এই সমস্ত অঞ্চলের সংখ্যালঘু, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সংখ্যালঘু মানে কি, সংখ্যায় কম, আর সংখ্যা গুরু মানে সংখ্যায় বেশি। ওই সংখ্যা লঘিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যায় বেশি, আর সংখ্যা লঘিষ্ঠ মানে সংখ্যায় কম। এগুলো মনে রাখবা, কিন্তু পরীক্ষাতে আসবে। কিন্তু সংখ্যা লঘিষ্ঠ মানে সংখ্যায় কম, সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যায় বেশি। লাহোর প্রস্তাব তিনি বলেছিলেন ভৌগোলিক অবস্থান অনুযায়ী এবং মূল প্রস্তাবের কিছু সংশোধন আনা হয়েছিল। লাহোর প্রস্তাবের কিছু গুরুত্ব বা ফলাফলটা কি, মানে তিনি বলছিলেন যে হিন্দু তার লাহোর প্রস্তাবকে মনে প্রাণে নিতে পারেননি। এটা একটা গন্ধ মানে সৃষ্টি হয়েছে। মোহাম্মদ আলীরা বলেছেন যে কি প্রতি বিদ্রোহ করা হোক, উনি বলছেন না, এই লাহোর প্রস্তাব মানে মিছিল বাংলাতে উনি একটা প্রস্তাব দিয়েছিলেন, এর ভিত্তিতে কি করা হোক, ভারত উপমহাদেশটা বিভক্ত করা হোক। তো শেষ পর্যন্ত 1947 সালে আমরা কি করেছিলাম, 3 জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যান্ড পরিকল্পনা কি, 1947 সালে আমরা ভারত উপমহাদেশে বিভক্ত হয়েছিলাম। কিভাবে বিভক্ত হই আমরা এই অংশটা এখন আলোচনা করব। মন্ত্রী পরিষদ পরিকল্পনা বা ভারত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে চরম অন্তদ্বন্দ্ব শুরু হয়। অন্তদ্বন্দ্ব মানে কি, ভিতরে আগে গন্ডগোল, যেটা বাইরে প্রকাশ পায় না। কিন্তু আসলে এরকম অনেক সময় এগুলো ঘটে। কিন্তু মুসলিম লীগ 1946 সালে 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস এবং 2 সেপ্টেম্বর কালো দিবস ঘোষণা করে। কে?
মুসলিম লীগ 1946 সালে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম, প্রত্যক্ষ মানে সরাসরি সংগ্রাম, আর 2 আগস্ট কি করে কালো দিবস ঘোষণা করে। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি 1948 সালে 20 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তর ঘোষণা প্রদান করেন। আর এই মানে যখন আন্দোলন শুরু হয়েছে তখন কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কি হয়েছিল, ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন, কারণ ক্ষমতাটা দিয়ে চলে যাবেন, এরকম একটা মনোভাব পোষণ করেছেন। 1947 সালে 22 মার্চ দিল্লিতে আগমন করেন। 24 মার্চ লর্ড মাউন্ট ব্যাটেন 1948 ভারতে আসছেন দিল্লিতে এবং জিন্না এবং শেখ হাসিনার সাথে বৈঠক করেন। বৈঠক করার পরে তাহলে উনি কি 3 জুন একটা পরিকল্পনা গ্রহণ করেন, যেটা লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা 3 জুন পরিকল্পনা হিসাবে পরিচিত করা হয়। যেমন এটা পরীক্ষাতে আসবে তোমাদের যে 3 জুন পরিকল্পনা কি বা লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এটা যেমন 1947 2 জুন নেহেরু জিন্নার সাথে বৈঠক করে মিলিত হয়ে লর্ড মাউন্ট যে পরিকল্পনা গ্রহণ করেন তিনি 1947 3 জুন জনগণের সামনে এটা তুলে ধরেন। আর এই যে পরিকল্পনা এটা হচ্ছে কি লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা 3 জুন পরিকল্পনা। 1947 সালে ভারত শাসন আইনে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বৈশিষ্ট্যগুলো আমরা কি দেখি, 2টি ডোমিনিয়ন সৃষ্টি করতে হবে। ভারত এবং যেমন পাকিস্তান 2টা ডোমিনিয়ন সৃষ্টি করতে হবে। কি কি ডোমিনিয়নটা যেমন ভারত ইউনিয়ন এবং পাকিস্তানের মধ্যে 2টা ডোমিনিয়ন সৃষ্টি করতে হবে, তাদেরকে নিজস্ব সার্বভৌমত্ব দিতে হবে। একটা রাষ্ট্রপ্রধান করি, রাষ্ট্রপ্রধান 4টি পরিচালনা, এই 4টা উপাদান থাকতে হবে প্রত্যেকের মধ্যে, তার সার্বভৌমত্ব থাকতে হবে। ডোমিনিয়ন গণপরিষদ গ্রহণ করতে হবে। ব্রিটিশ দায়িত্ব অবসান এবং দেশের রাজ্যের স্বাধীনতা দিতে হবে। ব্রিটিশ দায়িত্ব থেকে অবসান হয়ে এবং দেশের রাজ্যগুলোর তাদেরকে স্বাধীনতা দিতে হবে। ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়, যেমন আমরা আগে বলছি, ভারত স্বাধীন হয় 15ই আগস্ট এবং পাকিস্তান 14ই আগস্ট 1947 সালে। স্বেচ্ছাধীন ক্ষমতা বিলোপ, ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাস পাওয়া যায়। কমনের টাকা না টাকা, কমনের ব্রিটিশ একটা সংগঠন আছে ডোমিনিয়ন আইনসভা। ব্রিটিশ পার্লামেন্টের যে কোনো তাকবির সেটা তার নিজস্ব এখতিয়ার, কেউ মানে ব্রিটিশ পার্লামেন্ট কমনওয়েলথে যদি কেউ থাকতে চায় থাকতে পারবে, না থাকলে তার এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এখতিয়ার। ভারতের সচিব পদ অবসান, ভারতের যে সচিব মানে ব্রিটিশের সচিব ছিল এই পদটা বিলুপ্ত করা হয়। ভারতের সম্রাট উপাধি বিলুপ্ত করা হয় সিভিল সার্ভেন্টের প্রসঙ্গে। 1947 সালের ভারত শাসন আইনের তাৎপর্য এবং মূল্যায়নটা কি আমরা দেখি। 1947 সালে ভারত শাসনের তাৎপর্য, 1947 সালে ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইন দ্বারা সুদীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের কি হয়, অবসান ঘটে। এই আইন গভর্নর জেনারেল এবং গভর্নর স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করা হয় এবং সশস্ত্র স্বাধীন যুদ্ধ এবং বিনা রক্তপাতে কৃত হয় এই 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এবং তবে এই আইন কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্ট, কারণ দেশের রাজ্য যেমন এই যে আমরা অঙ্গরাজ্যগুলো আছে এরা কি হবে, তারা বলে গিয়েছিল যে মানে যদি কেউ চায় সে চায় যে আমি স্বাধীন, ওকে তুমি স্বাধীন থাকতে পারবা, আর যদি কেউ না চায় তাদের সাথে যুক্ত থাকতে পারবে না। তাই এরা সমস্ত কি তার নিজস্ব এখতিয়ার হিসাবে দেওয়া হয়। এই আইনের মূল লাহোর প্রস্তাবের এড়িয়ে যাওয়া এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কে স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময় পাকিস্তান সংকট সৃষ্টি হয়। এর ফলে পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিগৃহীত এবং শোষিত হতে থাকে। এই যে আমরা পূর্ব পাকিস্তান, আমরা যারা পশ্চিম পূর্ব পাকিস্তান কি আমরা তাদের দীর্ঘ 23 বছর 47 থেকে 1971 আমরা 23 বছর তাদের মধ্যে কি হয়েছিলাম, নির্যাতিত হয়েছিলাম। তারপরে আমরা 1971 সালে কি হই, আমরা বিজয় চিনিয়ে নিয়ে আনি। যাই হোক, এই পার্টটা আমি মোটামুটি তোমাদেরকে একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আমি প্রথম বলেছিলাম এখনো বলতেছি তোমাদের পরীক্ষার জন্য আমি লাস্ট ক্লাসে একটা সাজেশন দিব তোমাদের প্রথম দ্বিতীয় মিলে তোমরা এগুলো ফলো করবা এবং প্রত্যেকে ভিডিওগুলো দেখবা এবং বই পাঠগুলো ভালোভাবে পড়বা। তোমাদেরকে আবারও শুভকামনা রইল। থ্যাংক ইউ।